আলট্রা ওয়াইডের কাজ কি বলতে পারবেন কেউ? স্যার বলেন। স্যার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল মানে বড় করে ছবি নেই হ্যাঁ, স্যার, বড় করে মানে যেটা ছবি নেই। আলট্রা ওয়াইড মানে কি মনে করেন আপনারা ধরেন স্যারের সাথে এই যে মাঝে মাঝে ছবি তুলেন না, জি স্যার, তাই না? তখন আপনারা এই মোডে আনলে কি সাইডের অনেক অ্যাঙ্গেল সাইডের দিয়ে কিন্তু অ্যাঙ্গেলগুলো কি করে নেওয়া ক্যাপচার করে ফেলে ছবিটা। অর্থাৎ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল বলতে বোঝাচ্ছে যে আপনার সাইডের অনেক জায়গা, বিস্তৃত জায়গা নিয়েও কি ছবিটা ক্যাপচার করে। আসলে কি ক্যামেরাটা মূলত এটা লেন্স, বুঝতে পারছেন? লেন্সের ভেরিয়েশন, বসে লেন্সের ভেরিয়েশন। ক্যামেরা কিন্তু বলতে লেন্সের ভেরিয়েশন, এক এক লেন্স এক এক কিছু করা যায়, তাই না? এরকম দেখেন টেলিস্কোপ লেন্স দিয়ে আপনি কিন্তু অনেক দূর পর্যন্ত ছবি কিন্তু দেখতে পারবেন। এই যে এই ক্যামেরা আসার আগে আগে টেলিফটো লেন্স ছিল, জানেন? দূরবীক্ষণ যন্ত্র অনেক বড়, এটা দিয়ে আপনি ওরা ওই মহাকাশে মনে করেন অনেক কিছু গবেষণা করে ওই সেন্স অনুসারে কাজে লাগায় ক্যামেরায় কিন্তু এইসব লেন্স আছে, বুঝতে পারছেন? এখন আগে ছিল অনেক বড়, এখন টেকনোলজি আপডেট হলে সেটা আস্তে আস্তে ছোট হয়ে যায় না? যে কোনো টেকনোলজি এটা কিন্তু আপডেট হতে কিন্তু অনেক ছোট হয়ে যায়। তাহলে আলট্রা ওয়াইড বলতে আপনারা কি বোঝাচ্ছে? যে আপনার এই যে সাইড অনেকটা বড় করে ও দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এই তারপরে কি ওয়াইড, ওয়াইডে কি হবে বলেন? হ্যাঁ, স্যার ওয়াইড অ্যাঙ্গেল থেকে আর একটু কম, বুঝতে পারছেন? মানে ওর থেকে বিস্তৃতি আরেকটু কি হবে, কম হবে, বুঝতে পারছেন? মানে সাইডের আরেকটু লেন্থটা কি দৈর্ঘ্যটা কম হবে। তারপরে আসেন, এখন ধরেন আপনাদের মনে কোন প্রশ্ন থাকতে পারে, স্যার আমি এই বিস্তৃতি জেনে কি করব? এখন এটা দেখেন, আপনি ক্যামেরা সম্পর্কে জানলে এটা আসলে আপনার সার্ভিসিং ওইভাবে কিন্তু আপনার কোনো কাজে দিবে না। এমনি জানার জন্য আমরা ভিতরে ঢুকবো, বাট আমাদের কাছে পরিচিত জন্য, এটা না জানলে যে আপনি কিছু করবেন না এরকম মানে না। এটা হচ্ছে জাস্ট আপনি একটা ক্যামেরার কি ব্যাপার স্যাপার এটা, এরপরে আমরা আস্তে আস্তে ডিপে ঢুকে যাবো। তারপরে ডিপে কি বললেন? ডিপ সেন্সর, যেটা কাজ ডিপ ক্যামেরা, এটার কাজ কি বলেন? তাহলে লেখাই তো আছে। মানে একটা ছবির মনে করেন যে ডিপ বলতে মানে গভীর বোঝায় না? তো ডিপ মানে কি একটা ছবির ডিটেইলসে মানে অনেক কিছু সে ক্যাপচার করে ফেলে, বুঝতে পারছেন? এই ডিপ ক্যামেরার কাজ হচ্ছে এটা। যদিও বা কম দামি যেসব ফোনগুলো আছে সেগুলোতে 4-5টা ক্যামেরা অবশ্য দেয়, কিন্তু আসলে এগুলো সেই সঠিকভাবে কিন্তু কাজ করে, বুঝতে পারছেন? এমন অনেক ফোন দেখা যায় যে দেখেন আপনি মানে লেন্স ঘুরায় ঘুরায় চাপ দিয়ে দেখবেন যে একটা কাজই করে না, বুঝতে পারছেন? এরকমও আছে। এখন এটা দেয়াল নামে দিয়ে রাখে। এখন অনেক ভালো ভালো ফোনে আবার কাজ করে, অনেকটা আবার ইমবেডেডও করা থাকে, দুইটাই একসঙ্গে ইমবেডেডও করা থাকে। যাই হোক, তাহলে এটাও একটা ছবি তুলে নেন। এটা লিখছে তো জটিল ভাবে, বুঝছেন? ফ্রন্ট ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা তো সবাই জানে, সামনের যে ক্যামেরাটা থাকে, তাই না? আমাদের সামনে যে ক্যামেরাটা থাকে, কারণ সেটাই হচ্ছে আমাদের ফ্রন্ট ক্যামেরা থাকে। এটা দিয়ে আমরা কি সেলফি তুলি, তারপরে আপনারা ভিডিও কলে কথা বলেন, এই ইত্যাদি ইত্যাদি অনেক কথা এখানে লিখছে। বাট ফ্রন্ট ক্যামেরা বলতে আপনারা সাধারণত বুঝবেন কি সামনের ক্যামেরা, সামনের ক্যামেরাকে বোঝায়। মাইক্রো ক্যামেরা, না সরি ম্যাক্রো, ম্যাক্রো ক্যামেরা। ম্যাক্রো ক্যামেরা কি জানেন? ছোট জিনিস একবারে ছবি তোলা যায়, ছোট জিনিসটাকে ছবি তুললে একবারে স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, মানে অতি ক্ষুদ্র যে জিনিসটা এটারও কিন্তু স্পষ্টভাবে ছবি তুলতে পারে এই ম্যাক্রো ক্যামেরা, বুঝতে পারছেন? এখানে লিখছে যে অপো ফাইন X3 প্রোতে প্রথম এরা ব্যবহার করছিল, যদিও এটা জানি না, কিন্তু এখানে এটা লিখছে। হ্যাঁ, তো আপনাদের এই অপো ফাইন X3 প্রোতে প্রথম এই ক্যামেরার এই ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছেন? এটা প্রথম অপো কোম্পানি আনছে। এখন এটা এখানে লেখা দেখে বুঝতে যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এটা কি কাজ কি? ছোট জিনিসকে আপনি স্পষ্টভাবে দেখানোর জন্য এই ক্যামেরাটা ব্যবহার করা হয়। হ্যাঁ, মানে বড় ছবি তুললে চাপস হয়, কাছে নিয়ে তুলতে হয় একবার। বিলার যখন আপনি বিলারের টেলিফটো লেন্স শুনছেন, টেলিফটো লেন্স, টেলিফটো ব্লার করে বিলার জিনিসটা কি জানেন? মনে করেন আপনার একটা সাবজেক্ট না, মনে করেন ওর দুটো ছবি ক্যাপচার করে একসাথে করে, প্রথমটা দ্বিতীয়টার সাথে ও কি করে জানেন? মনে করেন একটার সাথে একটা মিশে যায়। এজন্য আপনার সাবজেক্টকে স্পষ্ট রেখে পেছনেরটাকে ব্লার করবে, একসাথে দুটো ছবি তোলা হয়। এই জন্য
এই আপনাদের যারা ফোন কিনবে তারা দেখবেন টেলিফটো লেন্স যে ফোনে আছে দেখবেন এর আপনার ওই এই পেছনে ব্লার করার ক্ষমতাটা বেশি। দেখবেন যেমন আইফোন 11 দেখবেন আপনি ছবি ব্লার করে দেখবেন তেমন ভালো করতে পারে না, কারণ টেলিফটো লেন্স নেই। আবার আপনি এক্সএসে চলে যান ওইটা কিন্তু টেলিফটো লেন্স, ওটা কিন্তু আবার ভালো পারে। অর্থাৎ এক এক ফোনের এক এক লেন্স ব্যবহার করে এক এক লেন্সের ক্ষমতা এক রকম। যেটা টেলিফটো লেন্স দেখবেন তার জুম ক্ষমতাও বেশি, এটা জুম করা যায় বেশি, এটা সব কিছু করা হচ্ছে টেলিফটো লেন্স। আচ্ছা এটা শুরু করছেন সদু ভাই দেখো অনেক কঠিন করে লিখছে। এখন আমরা মূল পর্বে চলে আসি। হ্যাঁ, কাস্টমার আপনার কাছে আসবে, এসে ক্যামেরার কি কি সমস্যা নিয়ে আসবে, ক্যামেরার সমস্যা নিয়ে আসবে। সে বলবে যে ভাই আসলে ঘটনা হলো আমার ক্যামেরা আসে এই সাইলেন্ট কথা না। এখন এই প্রবলেম থেকে শুরু, এটা থেকে আপনি কাস্টমার পাবেন না। সে এসে বলবে যে ভাই আমার ক্যামেরার সমস্যা, কি সমস্যা, আমার ক্যামেরা আসে না, বা ক্যামেরা এসে আবার চলে যায়, অথবা এমনও সমস্যা আছে ক্যামেরা অ্যাপস চালু করছে কিন্তু চালু হচ্ছে না, চাপ দিচ্ছে হচ্ছে না, বা ঢুকে বের হয়ে যাচ্ছে, এরকম অনেক ধরনের প্রবলেম কিন্তু সে আনবে। এখন আপনার সার্ভিসিং রয়েছে, আপনি প্রথম আপনার যখন ক্যামেরাটা আসবে তখন আপনি প্রথম কি করবেন, ক্লিয়ার ক্যাশ ডাটা যেটা আছে না ওটা কি করবেন, ডিলিট করে দেবেন। কারণ অনেক ফাইল জমে থাকার কারণে মাঝে মাঝে আমাদের অ্যাপস কিন্তু ক্রাশ হয়। কারণ আপনাদের এই ফোনটা হার্ড আর সফটওয়্যার মিলেই কিন্তু চলে, এটা তো আপনারা জানেন তাই না। এখন আপনাদের এই প্রথম কাজ হচ্ছে ক্লিয়ার ক্যাশ ডাটাটা করতে হবে। এটা আপনি ডিলিট করে দিয়ে আপনি চেক করবেন যে আসলে আমার ফোনটা ক্যামেরাটা আসে কিনা। যদি না আসে তারপরে আপনি ফোনটা খুলবেন, খোলার পরে দেখবেন যে আপনার ক্যামেরার নিচে দেখে না, ধরেন আপনার 3টা ক্যামেরা, তাহলে 3টা দেখবেন যে আছে মানে আইকন আছে, 3টা নিচে আইকন থাকে, মানে আপনি চাপ দিয়ে দিয়ে ক্যামেরা আনতে পারেন, মানে সামনে পেছনে যে বললাম আলট্রা ওয়াইড মেইন ক্যামেরা। হ্যাঁ, তো আপনি চাপ দিয়ে দিয়ে দেখবেন যে আপনার প্রত্যেকটা ক্যামেরা আসে কি আসে না। ধরেন আপনার ক্যামেরা 3টা, আসলো একটা আর 2টো আসে না, তাহলে কেস একরকম। আর যদি দেখেন আপনার কোনোটাই আসে না তাহলে কেস আরেকরকম। এখন ঘটনা হচ্ছে আপনার ক্যামেরা আসছে একটা, তাহলে সমস্যাটা কিন্তু আপনার হার্ডওয়্যার, কিসের হার্ডওয়্যার প্রবলেম, যে আপনার একটা ক্যামেরা আসছে কিন্তু বাকি দুটো ক্যামেরা আসে না। তাহলে আপনি বুঝবেন আপনার প্রবলেমটা কোথা থেকে হচ্ছে, হার্ডওয়্যার থেকে। হার্ডওয়্যার মানে কি, হার্ডওয়্যার প্রবলেম বলতে কি মানে বোর্ড থেকে, বা প্রোগ্রামাও মনে করেন বোর্ড হতে পারে, ওয়্যার হতে পারে, মানে যেটা আপনি হাতে স্পর্শতে সার্ভিসিং করতে পারবেন। আর যদি দেখেন কোনোটাই আসে না তাহলে আপনি কি বুঝবেন, সফটওয়্যারের সমস্যা। তখন আপনার প্রথম কাজ কি হবে, আপনার প্রথমে আপনি ক্লিয়ার ক্যাশ ডাটা করার পরে যখন হয় তখন আপনার কি করতে হবে, আপনার যদি সফটওয়্যার প্রবলেম হয় ফোনে তাহলে আমরা প্রথমত কি করি, সফটওয়্যার, তার মানে ফ্ল্যাশ। কারণ আপনার ফ্ল্যাশে কিন্তু অনেকগুলো ফাইল থাকে, অনেক ফাংশনের ফাইল থাকে, যে কোনো জায়গা থেকে একটা ক্র্যাশ করে সেটা কাজ করে না। তখন আপনি কি করবেন, ফোনটা কি ফ্ল্যাশ দিবেন, ফ্ল্যাশ দিয়ে দেখবেন যে আপনার ক্যামেরা ঠিকঠাক কাজ করে কি করে না। এরপরে যদি না আসে তখন কেস হচ্ছে আরেকটা। তাহলে স্টেপগুলো মনে থাকবে। প্রথম কি করবেন বলেন তো, হ্যাঁ প্রথমে দেখবেন 3টা একটা বলে কথা, মানে যে কটাই ক্যামেরা থাকে। এখন দেখবেন যে আসলে ক্যামেরা একটাও আসে না, তখন আপনি বুঝবেন এটা সাধারণত আমার সফটওয়্যার প্রবলেম থেকে হয় এটা। আর যদি দেখেন যে না একটা আসে আর একটা বা দুটো আসে না, তখন বুঝবেন যে না এটা হার্ডওয়্যারের কোনো সমস্যা। কারণ কি, একটা জিনিস চিন্তা করা, যদি সফটওয়্যারের সমস্যা হতো তাহলে আমার একটা মনে করেন যে একটা আসতো, যদি সফটওয়্যার প্রবলেম হলে একটা আসবে না, তাহলে একটা আসবে কেন, বুঝতে পারছেন কোনটা না। অর্থাৎ লাইনে কোনো গরমিল থাকলে এরকমটা হয়, আর লাইন গরমিল হচ্ছে আমাদের হার্ডওয়্যার সমস্যা, বুঝতে পারছেন। এখন ঘটনা হচ্ছে এখানে দেখেন ক্যামেরা ইরর, ক্যামেরা নট ওপেন, ক্যামেরা ক্যান নট ওপেন। ক্যামেরা প্রবলেম হলে সর্বপ্রথম আমরা ক্যামেরা অ্যাপ ক্লিয়ার ক্যাশ ডাটা করে দেখতে হয়। এর একটি কারণ হচ্ছে জানা গেলে অনেক সময় ক্যামেরা আসে, বিষয়টা এটাই যেটা আমি বললাম। আপনার প্রথম কাজ হচ্ছে আপনি ক্লিয়ার ক্যাশ ডাটা, এটা আগে আপনার প্রথম কাজ হচ্ছে এটা করার পরে দেখতে হবে যে আমার কি কোন স্টেজে আসে। যদি না আসে তখন আপনি দ্বিতীয় স্টেপ এটা আপনি ফলো করবেন। এখন এটা লেখেন কারণ আপনারা ভুলে যাবেন, এটা তুলে ধরেন যেটা আছে এটা কি আপনার করতে হবে। কি দেখালে যদি ক্যামেরা ইরর বা ক্যামেরা
নট ওপেন বা ক্যান নট ওপেন মানে ওপেন হচ্ছে না, এক কথা এটাই, একই অর্থ। আপনি বসে থাকেন ভালো কাজ করছেন। তাহলে ক্যামেরা এরর বা ক্যামেরা যদি ওপেন না হয় তখন আপনারা কি করবেন, প্রথমে ক্লিয়ার ক্যাশ ডাটা যেটা আছে এটা কি ডিলিট করবেন। তারপর দেখবেন যে আসলে আমার ক্যামেরার যে ক্যামেরাগুলো আছে ক্যামেরার ভিতরে আসলে টোটালি আসে না, না একটা আসে না। যদি মনে করেন একটাও না আসে তাহলে আপনি এটা বুঝবেন আমার সফটওয়্যার থেকে প্রবলেম হচ্ছে, যদি একটা ক্যামেরা ওপেন না হয়। এর আরেকটা ব্যাপার আছে, আপনি এক একটা ক্যামেরা লাগায়ও চেক করতে পারেন, এটা আরেকটা সমস্যা। আপনি ক্যামেরা খুলে সব একটা একটা করে দিয়ে চেক করলেন, এটা আসলে ঘটনা কি? তাহলে যদি একটা ক্যামেরাও না আসে তাহলে কি বুঝবেন আমার সফটওয়্যার প্রবলেম। আর যদি একটা ক্যামেরা আসে এবং বাকিগুলো না আসে তাহলে হার্ডওয়্যার প্রবলেম। ক্যামেরা এইভাবে কোনো প্রবলেম হয় না সাধারণত। Still can connect to camera, try restarting your device। এরকম কোন সিম্বল যদি আপনাকে দেখায় তখন কিন্তু আপনার ঘটনা ঘটে যাবে অন্যরকম। তখন আপনি বুঝবেন যে আমার এই যে প্রোটোকল লাইনগুলো এখানে কিসের লাইন ব্যবহার করা হয়েছে বলেন তো? মিপি লাইন, মিপি প্রোটোকল লাইন। মিপি লাইন কয়টা? 10টা। অর্থাৎ এখানে মিপি প্রোটোকল লাইন ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন? যদিবা মিপি প্রোটোকল এটা কন্ট্রোলিং করবে কিন্তু কোনটা এসপিআইও করবে আই2এসও করবে, যে কোনো একটা করতেই পারে। তাহলে আমার যদি এরকম কোন সিম্বল আসে তখন আমি বুঝবো যে আমার যে মিপি লাইনগুলো আছে অর্থাৎ প্রোটোকল লাইনগুলো আছে এইগুলাই কোনো ঝামেলা আছে। এখন মিপি প্রোটোকল লাইন আপনি কি চেক দিবেন? জিআর না ভোল্টেজ চেক দিবেন? জিআর। কারণ প্রোটোকল লাইন আপনি কি চেক দিবেন? জিআর। বুঝতে পারছেন ঘটনা? অর্থাৎ আপনার যে প্রোটোকল লাইনগুলো আছে এই প্রোটোকল লাইনে আপনি কি জিআর চেক দিবেন। তাহলে আমার দেখেন প্রথম যদি কাস্টমার আসে ক্যামেরার প্রবলেম নিয়ে তাহলে আপনি প্রথম করবেন যে আমার ক্যামেরা যাই হোক, প্রথমে আপনার ক্যামেরা ওপেন হচ্ছে না বা ক্যামেরা ধরেন চাপ দিচ্ছেন, অ্যাপসে চাপ দিচ্ছেন ঢুকতেইছে না এরকম, তখন আপনি এসে প্রথমে ক্লিয়ার ক্যাশ যেটা করবেন, যারা পেছনে আছেন তাদের জন্য আরেকবার বলছি, এটা হচ্ছে ক্লিয়ার ক্যাশ ডাটা। আপনি প্রথমে ক্লিয়ার ক্যাশ ডাটা যেটা আছে এটা আপনি কি করবেন? ডিলিট করে দিবেন। কারণ কি আপনার ডেটা যদি থাকে তখন ওই ফাইলগুলো আপনার অ্যাপসকে ক্রাশ করে ফেলে, তখন ওটা কাজ করতে পারে না। আপনি যে কোনো অ্যাপ দেখেন অনেক সময় হোয়াটসঅ্যাপ হোক মেসেঞ্জার হোক দেখবেন যে এটাও স্লো হয়ে যায়, কাজ করে না, তখন ডাইরেক্টলি যেই ক্লিয়ার ক্যাশ করে দেন দেখবেন আবার ক্লিয়ার। কারণ সবার একটা ধারণ ক্ষমতা থাকে, এর অতিরিক্ত হয়ে গেলে তখন আর কেউ কাজ করতে পারে। আর এই ফাইলগুলো মনে করেন ঝামেলা। আমরা যারা এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, অ্যান্ড্রয়েড ইউজার, এদের কিন্তু প্রবলেম হয়, কারণ এরা বিভিন্ন সোর্স থেকে কিন্তু ফাইল নামায়, ফাইল ডাউনলোড করে, মানে বকচক্কর ব্যবসা করে। কিন্তু আইফোনে এটা হয় না, কারণ আইফোনে তো কোনো প্লে স্টোর নেই, আলাদা আলাদা অ্যাপ স্টোর, অ্যাপেল স্টোর। এখান থেকে আপনি ওদের লিমিটেশন অনুযায়ী অ্যাপস ডাউনলোড করতে পারেন। কিন্তু আপনার অ্যান্ড্রয়েডে তো গড়ের ধরে সব, তাই না? যা খুশি তাই থার্ড পার্টি অ্যাপস আছে না প্রচুর, এইটা দিয়ে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোন বেশি হ্যাক হয় কেন? এই কারণেই হয়। কারণ ধরেন আমি একটা অ্যাপস বানাইলাম, কথার কথা, সাপোজ আমি একটা অ্যাপ বানাইলাম, এখন অ্যাপ বানায় আমি মনে করেন ছাড়া দিছি, আমি কোনো টাকা নিচ্ছি না, ফ্রি। এখন আমরা তো বাঙালি, সুযোগ পাইলেই তো নিই। এখন প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করলেন, এখন ডাউনলোড করা অর্থ কি? করে আপনি যখন ডাউনলোড করলেন তখনও কিন্তু এটা কাজ করবে না। যখন আপনি অ্যাপসটা ইনস্টল করে ফেললেন, ইনস্টল করে যখন রান করবেন তখন কিন্তু এই কোডিংগুলো কাজ করা শুরু করে দেবে। এখন কোডিংটা বানাই থেকে আমি, তাহলে কোডিং এর অ্যাক্সেস কার কাছে? আমার কাছে। এখন কিছু কিছু অ্যাপসে দেখবেন যে পারমিশন চাই, যে আপনি গ্যালারির পারমিশন দেন, ক্যামেরার পারমিশন দেন, ম্যাপের পারমিশন দেন, যায় না? কিছু কিছু অ্যাপস তো পারমিশন না দিলে ওপেনই হয়, আছে না? এরকম আছে না? এখন আপনি ওপেন দিয়ে মানে আপনি পারমিশন, কিন্তু ওর কিন্তু অথরিটি অনুসারে ওর কিন্তু রাইট আছে। আপনি যদি তার নামে মামলাও দেন আন্তর্জাতিক মামলা, সে কিন্তু সরে আসতে পারবে। কিভাবে সরে আসতে পারবে? বলবে যে আমি তো অ্যাপস যখন সে ডাউনলোড করছিল তখন তো আমি এখানে পারমিশন আমাকে দিয়েই দিয়েছি, গ্যালারির পারমিশন দিছে, সবকিছু পারমিশন, গুগলের পারমিশন, সবকিছু পারমিশন আমাকে দিয়ে দিছে, আমি তো তার কাছে জোর করে নিইনি। ঘটনা বুঝতে পারছেন? এই জন্য হুটহাট করে এই থার্ড পার্টি অ্যাপসে পারমিশন দিবেন না, এগুলো হিসাব করে মানে আস্তে ধুম মারিয়ে দিলাম এরকম করবেন না। এতে কিন্তু আপনার যদিবা আপনার মনে করেন ছবি হোক বা আপনার কোনো গুরুত্বপূর্ণ ফাইল হোক, হ্যাক করে এটা অ্যাপস করতে কোনো লাভ নেই।
কিন্তু বলা যায় কি ধুমধাম করে কোনো থার্ড পার্টি অ্যাপ আপনাকে ব্ল্যাকমেল করার জন্য করতেও তো পারে, বুঝতে পারছেন? এখন ঘটনা হচ্ছে যে আপনার ওরা তখন কি করে, ওই অ্যাক্সেস যখন দিয়ে দেন তখন ওই কোডিং এর মাধ্যমে ওরা আপনার অ্যাক্সেস নিয়ে নেয়, নিয়ে এবার ওর মতো কাজ শুরু করে দেয়। আপনার অজান্তে আপনার ফাইল, আপনার সমস্ত অ্যাক্সেস ও নিয়ে নেয়। আপনি কি কথা বলেন, আপনি কোথায় যাচ্ছেন, গুগল ম্যাপের যদি আপনার অ্যাক্সেস নেই আপনি জানতে পারবেন না, সে সব জানতে পারে। আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, কার সাথে কথা বলতেছেন, কি করতে, সব এনি ডিটেল সবও বের করে দিতে পারে। এইভাবে কিন্তু হ্যাকিং সিস্টেমটা এইভাবে করে। এই জন্য বলে আইফোন সিকিউর কেন, কারণ আইফোনে তো আপনি এই সুযোগটা পাবেন না। আইফোনের সিকিউরিটি সিস্টেম অনেক হাই, বুঝতে পারছেন? আইফোনের যে লকটা হয় এটা মাঝে মাঝে এরকমও লক, মানে এই ডিভাইসের আইক্লাউডের যে স্টোরেজ থাকে এটা যদি সেই লোকটা মারা যায় এটা রিকভারি আইফোন কর্তৃপক্ষ করতে পারবে না। মানে আইফোন যে কোম্পানি এর অ্যাক্সেস তার কাছে নেই, এই সারা জীবন ওর ভিতরে এরকম থেকে শেষ, ওই ফোনটা নষ্টের সাথে সাথে ওটাও শেষ হয়ে যাবে, ওইভাবেই থেকে যাবে, ওটা রিকভারি করার কোনো সুযোগ নেই। আপনি যদি আইফোন কর্তৃপক্ষকেও বলেন সে পারবে না, এর অ্যাক্সেস তারা রাখে না। এই জন্য আইফোনের দাম অনেক সিকিউর, হায়ার সিকিউরিটি সিস্টেম দেওয়া, কারণ এটা হচ্ছে সবার গোপনীয় একটা জিনিস। হয়তো কারো কোটি কোটি টাকার কোনো বিজনেস, কোনো হিস্ট্রি ওইখানে রয়েছে, এরকম অনেক কিছু অনেকে রেখে দেয় না। যাই হোক, আমরা অন্যদিকে না যাই। তাহলে আমাদের এরকম যদি প্রবলেম আসে তখন আমরা কি কোনো মিপি যে প্রোটোকল আছে আমাদের এখানে ব্যবহার করছে মিপি প্রোটোকল, আমরা মিপি যে 10টা প্রোটোকল লাইন আছে 10টা প্রোটোকল লাইন চেক দিব, চেক দিয়ে দেখবো যে আমার জিআর কি ঠিকঠাক আছে কি নেই। জিআর যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ঝামেলা, তখন আপনি বুঝবেন যে আমার কোথাও কোনো প্রবলেম হচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আপনার যদি স্টিল ক্যান নট কানেক্ট টু ক্যামেরা, ট্রাই রিস্টার্টিং ইওর ডিভাইস, এরকম কোনো লোগো যদি আপনার কাছে আসে তখন আপনি বুঝবেন যে আমার কোনো প্রোটোকল লাইনে কি প্রবলেম হলেও হতে পারে, বুঝতে পারছেন? তখন আপনি খুলে আপনার এই কানেক্টর আছে না, এই কানেক্টরে কি চেক দিবেন, জিআর চেক। বিষয়টা ক্লিয়ার? সমস্যা হইলেই কোনো কম্পোনেন্ট ব্যবহার করা হয়নি, কিন্তু তুই একটা ধরেন ডিরেক্টলি এই কানেক্টরে, এই যে কানেক্টর আছে ধরেন এটাই ধরুন, হ্যাঁ, এই কানেক্টর থেকে মনে করেন ডিরেক্টলি বেরোইছে লাইন, কোনো কম্পোনেন্ট কিছু নাই, ডিরেক্টলি সিপুতে ঢুকছে, তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে স্যার আমার সিপুতে সমস্যা। কিন্তু ধরেন আপনার কোনো কম্পোনেন্ট ভায়া হয়ে গেছে, তখন তো আপনি এটা বলতে পারেন কম্পোনেন্ট সেট দিতে পারেন, হ্যাঁ, তাহলে কম্পোনেন্ট আগে সেট দিতে, হ্যাঁ অবশ্যই কম্পোনেন্ট আগে সেট দিতে হবে। তারপরে এমন হতে পারে যে আপনার লাইন মিসিং হতে পারে না, মিসিং হতেই তো পারে, পারে না, আর লাইন ধরেন মিসিং হয়ে গেছে, তখন সমস্যা না। এটা দেখেন আমাদের ক্যামেরা কানেক্টরে কোড টেস্ট করে দেখতে হবে কোন ডায়োড ভ্যালু দেখায় কিনা, অর্থাৎ আপনার যে ক্যামেরা আছে এই ক্যামেরা আপনার ডায়োড ভ্যালু দেখতে হবে, মানে জিআর ভ্যালু। ডায়োড ভ্যালু মানে কি, জিআর ভ্যালু আপনার কি দেখতে হবে, যে আমার জিআর ভ্যালুতে ধরেন এমন একটা কানেক্টর আপনি দেখলেন, কানেক্টরে ধরেন জিআর এর মান আসছে কথার কথা 90, তাহলে তো ঝামেলা আছে, তাই না? সাধারণত এরকম আনকমন জিআর খুব কম দেখায়, জিআর ধরেন যদি এটা ডাউন হয়ে যায় একবারে ধরেন 00 বা 0012 এরকম বুঝতে পারছেন, ডাউন এভাবে দেখে না, আনকমন জিআর। তারপরেও বলে রাখি, কারণ 100 নিচে আসলে আপনি শিওর থাকেন লাইনে কোনো ফর্মিল আছে, কোনো ঝামেলা আছে, বুঝতে পারছেন? তখন আপনি এই কানেক্টরের জিআর মেপে দেখবেন, এখানে একটা অবশ্য লোগো দিছে যে ক্যান নট কানেক্ট টু দ্য ক্যামেরা, this apps will be closed in 2 seconds, after this wait a minute or 2 and try again। এরকম কোনো যদি আপনার লোগো দেখে তখনও আপনি বুঝবেন যে আপনার এখানে কানেক্টরে কোনো ঝামেলা আছে। এখানে আপনি কি করবেন, আপনি এখানে দেখবেন যে আমার এখানে জিআর ভ্যালুটা টেস্ট করে দেখতে হবে যে আমার এখানে ঠিকঠাক আছে কি নেই। জিআর ভ্যালু মানে বুঝতে পারছেন, জিআর ভ্যালু ডায়োড ভ্যালু যেটা একই জিনিস, এটা শুনতেছেন? প্রায় সেম, কিন্তু মনে করেন যে আপনি তো আগে প্রোটোকল লাইন চেক দিয়েছেন, ক্যামেরায় আরো লাইন থাকে না, সেই লাইনগুলোর কথা বলছেন। আপনি তো আগের টেস্ট কোনটা করছেন, প্রোটোকল লাইন চেক করছেন, মিপির প্রোটোকল। এটা লেখছে, আপনি জাস্ট হট টেস্ট করতেছ তো বিষয়টা আলাদা, আপনি জাস্ট ডাইরেক্টলি জিআর মাপ করেন কিসের, আপনার রিভার্সে। আচ্ছা
দেখেন এই কানেক্টরের ক্যামেরা, এটা কিন্তু ক্যামেরা জ্যাক, বুঝতে পারছেন? এই যে এটা হচ্ছে ক্যামেরা জ্যাক। এইখান থেকে দেখেন সিপিইউর কাছে লাইন আছে, এই জন্য লিখছে সিপিইউ বিপি লাইন। এই জন্য বিপি লাইনগুলো আসছে, এখানে ক্যামেরার লাইন আছে, ভোল্টেজের লাইন আছে। শুনেন, ক্যামেরার একটা, যখন ক্যামেরা অন থাকবে না, আপনি প্রথম যদি বোর্ডে চেক করেন, ক্যামেরার একটা মাত্র লাইনে কিন্তু ভোল্টেজ পাবেন, একটা মাত্র লাইন। এর ভোল্টেজ লাইন থাকে 3টা থেকে 4টা টোটাল। এখন আপনি একটা লাইনেই ভোল্টেজ পাবেন, বুঝতে পারছেন? আর বাকিটা কি হবে? কিছু ভোল্টেজ আপনি পাবেন ক্যামেরা লাগানোর পরে। কিসে পাবেন? ক্যামেরা লাগানোর পরে। আর কিছু ভোল্টেজ আছে আপনি যখন অ্যাপসটা ওপেন করেন তখন ভোল্টেজটা আসে। সিপিইউ সিগন্যাল দিলে পরে পাওয়া। মানে হ্যাঁ, সিপিইউ সিগন্যাল ছাড়া তো আসলে সম্ভব না। এখন কিছু ভোল্টেজ বললাম যে প্রথম আপনি একটা ভোল্টেজ আপনি বোর্ডে পাবেন, আপনি ডাইরেক্ট ইনপুট ভোল্টেজ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ভোল্টেজ আপনি কানেক্টরে পাবেন। আর বাকি যে টোটাল 3টা 4টা কথা বললাম, আর বাকি যে 3-4টা আছে ওটা পাবেন হচ্ছে কিছু ভোল্টেজ পাবেন ক্যামেরাটা লাগানোর পর, আর কিছু ভোল্টেজ পাবেন অ্যাপস ওপেন করার পর। মানে আপনি যখন অ্যাপসটা ওপেন করবেন তখন ভোল্টেজটা আসে। এখন বলেন, অ্যাপসটা যখন ওপেন করেন যে ভোল্টেজটা আছে, তাহলে এটা কি ভোল্টেজ হবে? আপনাদের রেগুলেটিং ভোল্টেজ, অবশ্যই রেগুলেটিং ভোল্টেজ। ভোল্টেজের মান কত থাকতে পারে? সর্বোচ্চ 1.8 থেকে 2.8 এর বেশি না, কারণ রেগুলেটিং ভোল্টেজ বেশি হয় না, আপনারা জানেন, তাই না? আর যেটা আপনি এমনি ভোল্টেজ পাবেন এটা অবশ্যই বেশি পাবেন, কারণ ওটা তো ডাইরেক্ট ভোল্টেজ। আর আপনার ওয়্যারস ওপেন করলে রেগুলেটিং ভোল্টেজ অবশ্যই সিপিইউ সিগন্যাল থেকে আসে, বিষয়টা তাই না? এবং আরেকটা জিনিস মনে রাখেন, এই সেকশনে সবথেকে বেশি এলডিও ব্যবহার করা হয়। কারণ কি জানেন? এই সুইচিং করার জন্য। কারণ এলডিওটা রাখছে কেন? এলডিও রাখছে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ সাপ্লাই করা। আর এখানেই কিন্তু প্রয়োজন অনুযায়ী ভোল্টেজটা অনেক জায়গায় লাগে। এখানে কিন্তু অনেক বেশি এটা এলডিও ব্যবহার করা হয় এই সেকশনে। তাহলে আপনার মূল যে কথাটা দাঁড়ালো, আমরা এখন এরপরে বোর্ডে যাব, তার আগে আমি আরেকবার বলি যে আপনার কাছে কাস্টমার আসছে, এসে বলছে ভাই আমার ক্যামেরা কাজ করতেছে না। এখন কি কাজ করতেছে না? সে বলবে ক্যামেরা আসে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর বলতে পারে যে ক্যামেরা আসে কিন্তু আমার চলে যায়, 2 নম্বর। 3 নম্বর বলতে পারে যে আমি অ্যাপসে ঢুকতে পারতেছি না, চাপ দিচ্ছি যাচ্ছে না। 3 ধরনের সমস্যা, এর বাইরে তার তেমন সমস্যা নাই। এই 3টাই কমন প্রবলেম। এখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনি ক্লিয়ার কাট ডাটা আপনি কি করলেন? ক্লিয়ার করে দিলেন। 1 নম্বর কাজ দিয়ে দেখলেন আপনার কাজ হয় কি হয় না। ধরেন আপনার হইলো না, তখন আপনি কি করবেন? তখন আপনার ফোন তুলতে হবে, কোনো উপায় নেই। এখন বলবেন যে ভাই আমার সময় লাগবে, আমি খুলে দেখি কি ঘটনা। এখন এরপরে আপনি যদি ক্যামেরা চেক দিতে না পারেন, তাহলে একটা কাজ করুন, একটা করে ক্যামেরা সব খুলে ফেলবেন, খুলে একটা করে লাগাবেন, লাগাই চেক দিবেন যে আমার ক্যামেরা আসে কিনা। এখন দেখলেন যে আপনার একটা ক্যামেরা আসতেছে, বাকিগুলো আর আসে না, বা 2টো ক্যামেরা আসতেছে, বাকিগুলো আসে না। ধরেন 3টার ভিতরে 2টা আছে, একটা আসতেছে না, বা একটা আসতেছে 2টা আসতেছে না, এরকম ব্যাপার যদি হয়, তখন আপনি বুঝবেন এটা আমার কিসের প্রবলেম? হার্ডওয়্যার প্রবলেম। কারণ দেখেন, যদি সফটওয়্যার কোনো প্রবলেম হতো তাহলে আমার একটাও আসতো না, 3টাই আসতো না, টোটাল একটা আসতো। বলেন আপনার ফোনে ধরেন একই ক্যামেরা সেকশন, এই জায়গা কোডিং একটাই কাজ করতেছে। সাপোজ আপনার কোডিং কি একটাই কাজ করতেছে, আমাদের ফ্ল্যাশ ফাইল দিছি, ওর ভিতরে যে কোডিং সিস্টেমটা দেয়া আছে ওটা একটাই কাজ করবে। কারণ কাজ করলে একটাও করবে না, আর করলে সবাই করবে। কারণ যেহেতু আমার একটা কাজ করতেছে, বাকি কটা কাজ করতেছে না, বা 2টা কাজ করতেছে, বাকিগুলা কাজ করতেছে না, তখন আপনি কি বুঝবেন? যে আমার ঝামেলা আছে। তখন আপনি বুঝবেন এটা আমার কি হার্ডওয়্যার প্রবলেম। কথা বুঝতে পারছেন? দ্বিতীয়ত যখন আপনি তখন দেখলেন যে আমার একটাও আসে না, তখন আপনি কি বুঝবেন? এটা আমার সফটওয়্যার প্রবলেম। এখন সফটওয়্যার প্রবলেমটা সলভ কিভাবে করবেন? আপনি ফ্ল্যাশ করবেন। কারণ দেখেন, ফোনে যে কোনো সমস্যা যদি সফটওয়্যার প্রবলেম বলে, সফটওয়্যার প্রবলেম বলতে কি বোঝায়? আপনার ভাইরালাই বোঝায়, ঘুরে ফিরে একই জিনিস। কারণ হ্যাঁ, স্যার ফোনে যদি একাধিক ক্যামেরা থেকে সবগুলো প্রোটোকল লাইন যদি একটাই থাকে 100%। কারণ ক্যামেরা সেকশন, আপনার এখানে ক্যামেরা সেকশন বলছে না, ক্যামেরা সেকশনে একটা প্রোটোকল থাকে। কারণ কি আপনার ক্যামেরা 4টা 5টা 10টা যাদের মেটাল লাইনগুলো তো কানেক্টর থেকেই যাচ্ছে, একই লাইন থেকে যাচ্ছে না। এখন ওটা হচ্ছে আপনি যখন ক্যামেরা অন করেন, সুইচিং করেন, তখন ওই যে বললাম যে ওখানে এলডিও বেশি ব্যবহার করা হয়। কেন করা হয়? তখন ওই যে সুইচিং করতে হয় একটা থেকে আরেকটা, তখন কি সিপিইউ থেকে সিগন্যাল আনতে হয় যে আমি এখন মেইন ক্যামেরা চাচ্ছি, তাহলে মেইনটা আসবে। যখন বলে না মেইনটা না, আমি ওটা মানে জুম করে দেখবো, তখন আমার টেলিফটো অন করতে হবে।
তখন আপনি আরেকটা চালান, তখন ওইটা আবার সুইচিং হয়ে ওইটাই চলে যাবে। বুঝতে পারছেন? তো সুইচিং এর জন্য এলডিওটা এখানে অনেক বেশি লাগে। যেখানে দেখবেন যে আসলে এরকম সুইচিং এর কাজ হচ্ছে সেখানে দেখবেন 100% এলডিও ব্যবহার করা হচ্ছে। আপনি শিওর থাকেন, কারণ এটা ছাড়া আপনি সুইচিং কোনোভাবেই করতে পারবেন না স্মুথলি ভাবে। আচ্ছা যাই হোক, তারপরে আমরা সলিউশন তো পাইলাম যে আমরা সফটওয়্যার দিলাম। দেখেন এই সফটওয়্যার দেওয়ার পরেও হচ্ছে না, সফটওয়্যার দিলেন ফাইল সব দিলেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। তখন আপনার বুঝতে হবে অবশ্যই আমার বোর্ডের থেকে কোনো সমস্যা হলেও হতে পারে। তখন আপনি চলে যাবেন প্রোটোকলে, লাইনে কানেক্টর ডাইরেক্ট, যে আপনি প্রোটোকল লাইন চেক দিলেন, দেখলেন যে না আমার প্রোটোকল লাইনে তো ভালো, তাহলে সমস্যা কি? তাহলে নিশ্চিত ভোল্টেজ লাইন, বাকি থাকে একটাই ভোল্টেজ। বা বাকি যে ক্যামেরার যে লাইনগুলো আছে, রিসেট লাইন, আইএনটি লাইন থাকে না, ইন্টারাপ্ট লাইন থাকে, সব থাকে। তো আপনার এই মাস্টার ক্লক লাইন থাকে, ক্যামেরায় কিন্তু আমরা দেখাবো মাস্টার ক্লক লাইন থাকে। এখন দেখেন আপনার মাস্টার ক্লক লাইন মানে ক্যামেরার লাইন, মাস্টার ক্লক লাইনে দেখলাম যে ভোল্টেজ পাচ্ছেন না, সরি জিআর ভ্যালু পাচ্ছেন না। তখন আপনি কি বুঝবেন যে আমার এই লাইনে প্রবলেম। এখন ওই লাইনে প্রবলেম তার ক্যামেরা আসবে না, আসবে? ওই লাইনে প্রবলেম হলে ক্যামেরা আসবে না। তখন আপনি ওই ক্যামেরার ওই জন্য বললাম না যে জিআর ভ্যালু দেখাচ্ছে, আগেরটা হচ্ছে লিপি লাইনে ছিল, পরেরটা হচ্ছে ক্যামেরার যে নিজস্ব লাইনগুলো, ওই লাইনের জিআর ভ্যালু আপনার দেখতে হবে। অর্থাৎ আপনি যদি মনে চিন্তা করেন আপনার প্রত্যেকটা কানেক্টরের জিআর ভ্যালু দেখতে হবে, যে আমার জিআর ভ্যালু ঠিকঠাক আছে কিনা। যদি থাকে সব ঠিকঠাক আছে, তারপরেও আমি পাচ্ছি না, তাহলে কি? তাহলে বাকি থাকলো কি? ভোল্টেজ। এছাড়া বাকি কিছু আছে বলেন, আমার ভোল্টেজ আছে কিনা। এবার দেখলেন যে আমার যে মেইন ভোল্টেজ প্রথম আপনি অন করার সঙ্গে সঙ্গে যে একটা ভোল্টেজ আসবে ওটাও পাচ্ছে, পরে যে দেখলেন ক্যামেরা অ্যাপ যখন ওপেন করতেছেন তখন দেখেন ভোল্টেজ দ্বারা গেল, তাহলে তো আপনার আর অন হবে না, ক্যামেরা অন হবে হবে না। তখন আপনি দেখলেন লাইনটা কোথায় গেছে, অবশ্যই সিপু থেকে গেছে। এখন সিপুর মাঝখানে কোনো কম্পোনেন্ট কিছু আছে কিনা এটা হচ্ছে আপনার দেখার বিষয়। যদি থাকে তাহলে ওটা চেক দিলেন, আর যদি না থাকে ডিরেক্টলি সিপুতে ধরে বেশিরভাগই থাকে। এই জন্যই যে বললাম না যে টেকনিশিয়ানরা বাজারে যে ওই যে হিট থেরাপি আছে না, দিলেই মোটামুটি হিট দিলেই আটটার ভিতরে দুটো চেক হয়েছে। বুঝতে পারছেন কারণটা কোন জায়গা? এই যে প্রথম থেকে আপনাদের বলে যাচ্ছি যে সিপিইউ থেকে আসে, সিপিইউ থেকে সিগন্যাল আসে, এ আসে তা আসে। দেখেন প্রত্যেকটা সেকশনের সাথে কিন্তু কি সিপিইউ গেলে স্যার সিপিইউ তো পেস্টিং করা থাকে, তো ওইখান থেকে হিট দিলে কি কাজ হবে? টেস্টিং এর সাথে হিট দিলে কাজ হবে না। টেস্টিং এ স্যার কি বলছেন বলো দেন, টেস্টিং এ হিট দেওয়া যায় না। টেস্টিং এ হিট দিলে আরো ঝামেলা, বল প্রেসারে বলে একাকার অবস্থা। কারণ টেস্টিং এ হিট দিলে আপনার সাইডে তো বেরোতে পারে না, বাষ্পটা বেরোতে পারে পারে না। তাহলে যদি পেস্টিং আছে তাহলে আপনার তুলে রিভলভ করতে হবে, উপায় নেই। এছাড়া আর কোনো ওয়ে আছে বলেন? অনেক সময় হিট দিলে স্যার সাইডের কম্পোনেন্ট গুলি মানে হিট আপনি কেমন মনে করেন কি হালকা হিট মনে করেন, হালকাও বলতে একটু হিট দিয়ে দেখতে পারেন, কোনো রকম বেশি দেওয়া যাবে না, তাহলে বলটা গলে না যায় এরকম দেখতে পারেন। কিন্তু আসলে এটা আমার একটা কাজ, আপনার টেস্টিং হইলে রিভলভ করা ছাড়া সাইলেন্ট। উনি একটা কোশ্চেন করছে, এটা তো গুরুত্বপূর্ণ তাই না, যে আসলে স্যার টেস্টিং হইলে কি করতাম? আসলে তো উপায় নাই, তো টেস্টিং হইলে আপনার উঠাই রিভলভ করতে হবে। তাহলে স্যার ওটা দিলে তো অনেক বেশি হবে। অবশ্যই বেশি হবে। আপনি টেস্টিং আইসে খুলবেন, একটা রিস্ক আছে না, অবশ্যই বেশি হবে। কারণ আপনি তো মেপে মেপে দেখলেন আমার সব লাইন ক্লিয়ার, সব কিছু ঠিকঠাক আছে, শুধু আমি কি পাচ্ছি না, আমি এখানে টিআর মান পাচ্ছি না বা ভোল্টেজ পাচ্ছি না। তখন দেখলেন যে লাইনটা কই গেছে, যে দেখলেন যে কোনো বায়া কম্পোনেন্ট কিচ্ছু নাই, ডাইরেক্টলি সিপিইউতে ঢুকছে, তখন আপনি তো 100% শিওর আমার সিপিইউ গেছে, এছাড়া তার কোনো লাইন নেই। তখন আপনার আনওয়েডে রিভলভ করতে হবে। বিল তো আপনি অবশ্যই ওই সিপিইউর বিলে নেবেন, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? ক্যামেরার প্রবলেম হোক আর ব্যাক ক্যামেরার প্রবলেম হোক, যেটারই প্রবলেম হোক, যে কোনো ক্যামেরাতে ঢুকলে কিন্তু আপনার ক্যামেরা থেকে ব্যাক চলে আসে, ক্যামেরার অপশনটা ওপেন হয়, ঠিক না? তো আপনার সেট খোলার আগে তো আগে জানতে হবে যে আমার ব্যাক ক্যামেরার প্রবলেম না ফ্রন্ট ক্যামেরার প্রবলেম, ঠিক না? তো সেটা জানতে হইলে কি করতে হবে? কি হবে? যে কোনো একটা নষ্ট থাকলে তো কোনোটাই আসবে না। দেখবেন কিভাবে? বুঝি না আরেকবার দেখুন। ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হোক আর ব্যাক ক্যামেরা হোক, যেটাই হোক, একটা প্রবলেম হলে তো কোনোটাই আসে না, আসে? আসবে না, এরর দেখায়।
বা ব্যাকে চলে আসে আবার। তো এই প্রবলেম হইলে আপনি ফাইন্ড আউট করবেন কিভাবে আসলে ফ্রন্ট ক্যামেরার সমস্যা না ব্যাক ক্যামেরার সমস্যা? সেট না করলেই ফাইন্ড আউট করতে হবে। আর অনেক সময় হয় কি যে ক্যামেরা হয়তো পিছনেরটা আসে সামনেরটা আসে না, আমাদের সামনেরটা আসে পিছনেরটা আসে এরকম হয়, হ্যাঁ এরকমও হয়। তাহলে স্যার ওই ক্ষেত্রে কি করব? প্রথমে কিলারটা আমরা অ্যান্সার দেন, আমি ওইটার অ্যান্সার দিয়ে দিতেছি। প্রথমে কিলারটা করবো। ক্লিয়ার ডাটা বেশিরভাগে স্যার স্টুডেন্ট ক্লাস থাকলে এরকম সমস্যা কথা মতো যদি স্টুডেন্ট সমস্যা না হয় তারপরে আমরা ক্লাস আচ্ছা আমি সহজ করে দিই, সময় নষ্ট না করে। দেখেন আপনাদের ক্যামেরা ডাটা সেটের ক্যামেরা অপশনে যান, অপশন ক্যামেরা ঢুকবেন না, জাস্ট এখানে ধরে ক্লিক ক্যামেরার মধ্যে ক্লিক করে ধরে রাখেন, দেখবেন একটা পপ আপ মেসেজ আসছে, ওইখানে লেখা আসবে সেলফি ফ্রন্ট ক্যামেরা বা এরকম টাইপের কিছু একটা। ভিডিও সেলফি হ্যাঁ, তো সেলফিতে ক্লিক করেন, আপনার ফ্রন্ট ক্যামেরাই ওপেন হবে। যদি ফ্রন্ট ক্যামেরা নষ্ট থাকে তাহলে ওপেন হবে না, ঠিক আছে? সেলফি হবে আমার তো অন হয় না, এটা চলে আসে। চলে আসে এটা OnePlus OnePlus এ আসবে ঠিক আছে? তো আমরা ফ্রন্ট ক্যামেরা যদি ধরেন ব্যাক ক্যামেরার প্রবলেম হোক বা ফ্রন্ট ক্যামেরার প্রবলেম হোক, আমরা এই অপশনে যে আমরা চেক করতে পারবো। যদি সেলফি অপশন আসে ওইখানে ক্লিক করব, যদি ফ্রন্ট ক্যামেরা আইসা পড়ে তাহলে কনফার্ম যে ব্যাক ক্যামেরার সমস্যা। স্যার পিছনেরটা আসে, কিন্তু সামনেরটা আসে না। সামনেটা আসে না, পিছনেরটা আসে। এমনি ক্লিক করলে পিছনেরটা আসে, ধরে রাখলে পিছনেরটা আসে। জি না, ধরে রাখলে একটা মেসেজ ধরে আসবে, রাখলে একটা অপশন আছে। তারপরে এখানে ওইখানে দেখেন কি কি অপশন আছে। এখানে আছে প্রো ভিডিও, তারপরে সেলফি। সেলফিতে দেন, ওটাই তো ফ্রন্ট ক্যামেরা। মানে উনি বিচারতেছে ফ্রন্ট ক্যামেরা রাখা আছে নি। ঠিক আছে? যদি ফ্রন্ট ক্যামেরা আসে তাহলে আমার ব্যাক ক্যামেরার প্রবলেম, আর যদি ব্যাক ক্যামেরা আসে এই ফ্রন্ট ক্যামেরা না আসে তাহলে আমার প্রবলেম কোথায়? ফ্রন্ট ক্যামেরাতে। ফ্রন্ট ক্যামেরার প্রবলেম হইলে আসলে আপনার ওই সিপিইউ তে কাজ করতে হবে এমন না, আপনি ডাইরেক্ট একটা ফ্রন্ট ক্যামেরা চেঞ্জ করে দেন, ঠিক আছে? এই শুনেন, এই আপনাদের সেটে চেক করা হয়েছে? স্যার ফ্রন্ট ক্যামেরাই নেই। না সামনে ক্যামেরা নেই মোবাইল। আচ্ছা, ধরেন যদি ফ্রন্ট ক্যামেরা আসে, হ্যাঁ ফ্রন্ট ক্যামেরা যদি আসে তাহলে আমরা ধরে নিব কি ব্যাক ক্যামেরা পাবো, আর যদি ফ্রন্ট ক্যামেরা না আসে তাহলে ফ্রন্ট ক্যামেরাই পাবো। আমরা সেই অনুযায়ী মার্কেট থেকে একটা ক্যামেরা লাগিয়ে আমি চেক করতে পারি। প্রথম কাজ হচ্ছে আমার মার্কেট থেকে একটা ক্যামেরা লাগিয়ে চেক করা। তবে হ্যাঁ নতুন ক্যামেরা পাওয়া যায়, পুরাতন পাওয়া যায়, সেটেরগুলো পাওয়া যায়, মার্কেটে পাওয়া যাবে। আপনার ব্যাক ক্যামেরা সর্বোচ্চ আপনার 1500 টাকা হবে, 500 থেকে 1500, আর ফ্রন্ট ক্যামেরা আপনার 500 থেকে 800 টাকা হবে। স্যার এটা কি মানে পুরো যতগুলো থাকবে সবগুলো নাকি সব মডেলেরই পাবেন। বলতেছি যে 500 থেকে 1500 এটা কি মানে ক্যামেরা আপনার ব্যাক ক্যামেরা আছে 4টা বা 5টা, ঠিক আছে? এখন ক্যামেরা তো আপনার নষ্ট হয়েছে একটা, 4-5টা তো একসাথে নষ্ট হয়েছে। তা আপনার ওই একটা ফাইন্ড আউট করতে হলে কি করতে হবে? যে দোকানে বিক্রি হয় ক্যামেরা ওই দোকানে যা বলবেন এই যে আমার এই ব্যাক ক্যামেরা প্রবলেম, ব্যাক ক্যামেরা এখনো দোকানদার বলবে যে আপনি একটা একটা করে চেক করেন অথবা পুরো প্যাকেজটাই ধরে নিয়ে যান, আপনার পুরাতনটা দিয়ে যান। আপনার 4টা ক্যামেরাই ওকে প্যাকেজ দিয়ে দিলেন, ওর কাছ থেকে 4 ক্যামেরার এক প্যাকেজ নিয়ে নিলেন, তাহলে কি হবে? ও এটাকে একটা অবসর সময় একটা একটা করে লাগা চেক করে ফল্ট যেটা নষ্ট যেটা ওটাকে সরায় রাখবে। তার এটা পাইছে একটা সমস্যা ঢুকাই না। বুঝতে পারছি? দাম একই, কারণ আপনি তো আপনার ভালোগুলো সহ দিয়ে দিচ্ছেন, দাম সে একই রাখবে, ঠিক আছে? তো ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরা এইভাবে প্রবলেম ফাইন্ড আউট করে নেবেন, তারপরে হচ্ছে সেট খুলে কাজ করতে হবে। প্রথম কাজটা হচ্ছে আমার আগে ক্যামেরাগুলো চেক করে নিতে হবে, মানে চেঞ্জ করে চেক করে দেখতে হবে যে কি ক্যামেরা থেকে প্রবলেম কিনা। তবে এখনকার যত সেট আছে আপনার 90% প্রবলেম হচ্ছে আপনার সিপিইউ থেকে, যেটা আপনাদের ইসে বললো নীলা স্যারও বলে গেছে হয়তো বা। তো 90% প্রবলেম সলভ হবে আপনার সিপিইউ রিবলিং থেকে, আর 10% এর জন্য আমরা আজকে ক্লাস করতেছি। স্যার এর মধ্যে যে লাইভ সমস্যা
90% যে সিকিউরিটি সমস্যা লাইনে লাইনে সমস্যা দেখাবে না। আপনি জিআর পাবেন, মিপি লাইনে জিআর পাবেন, ভোল্টেজ পাবেন, সব পাবেন। কোনো জায়গাতে কোনো প্রবলেম দেখাবে না, কিন্তু এটা সিপিইউ রিকল করবেন ওকে। তো এটা হচ্ছে কি 90%ই আপনার সিপিইউ থেকেই রিকলিং করে কমপ্লিট হবে। আবার কখনো কখনো আপনি মিপি হয়তো বা লাইন পাবেন না, ঠিক আছে? তো এই ধরনের প্রবলেমগুলো হবে। আর 10% যেটা বললাম, যার জন্য আজকে ক্লাস করতেছি, 10% এর মধ্যে কি থাকবে? ক্যামেরার মধ্যে গ্রাফিক্সে যা যা থাকে ক্যামেরায় তাই থাকে। গ্রাফিক্সে কি ছিল? মিপি ছিল 10টা লাইন, আর কি ছিল? ভোল্টেজ ছিল, ঠিক না? আর এখানে হলে ক্যামেরার মধ্যে ভি রেগুলেট ভোল্টেজ থাকবে, এলডিও ভোল্টেজ থাকবে। পার্থক্য এতটুকু, এর বাইরে কিছু নেই। আপনি যদি বলেন যে আমি লাস্ট 100 পিস যদি ক্যামেরা প্রবলেম সলভ করছি, 99টাই সলভ করছি, ওটাকে সিকিউরিটি বলবো। ওই এক পিস হয়তো বা পাওয়া গেছে কোনো একটা ক্যাপাসিটর শর্ট, ভোল্টেজ পাচ্ছে না, ক্যাপাসিটর শর্ট পাওয়া গেছে, এটা ফেলে দিছি, ঠিক আছে? ঠিক আছে? এখনকার ম্যাক্সিমাম সেট হচ্ছে আপনার সিপিইউ থেকে প্রবলেম হয়, কারণ সিপিইউতে আমরা লোড দিয়ে দিই বেশি। এখনকার যুগের যে অ্যাপসগুলো আপনার প্লে স্টোরে পাওয়া যায়, সেই অ্যাপসগুলো চলার মতো সিপিইউ সাপোর্ট কিন্তু পর্যাপ্ত নাই। আমরা লো রেঞ্জে যারা সেট ইউজ করি, তো দেখা গেছে কি একটা ওভারলোডের কারণে ওভারহিটিং হয়, ওভারহিটিংয়ের কারণে আপনার বল ছেড়ে দেয়। তখন এই যে ক্যামেরা প্রবলেম শুরু হয়, গ্রাফিক্সের প্রবলেম শুরু হয়, তারপরে আপনার লোগো এসে দাঁড়ায় থাকবে, এই বিভিন্ন ধরনের প্রবলেমগুলো তৈরি হয়। এর জন্যই হচ্ছে আমরা এখন রিবোলিং এর দিকটা বেড়ে গেছে। আমরা যে কাজ করতেছি এখন, রিবোলিং এর প্রবলেমটা বেড়ে গেছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা রিবোলিং করি। আর এছাড়া হচ্ছে আমরা কি করব, আপনার 10% যেটা 10% এর জন্য আমরা আজকের ক্লাসটা করব। 90% আমাদের আগেরই করা আছে, ঠিক না? জি স্যার। 90% আমাদের আগের করা আছে সিকিউরিটি। আমরা নরমাল আইসি রিপোর্ট করছি। পেস্টিং আইসি একটা টেকনিক আছে, পেস্টিং আইসি আমার শেক করা সম্ভব না, কিন্তু শেক ছাড়াও আরেকটা কাজ করা সম্ভব। সেটা হচ্ছে পেস্টিং আইসি আমি ওই ব্লু কাটার সময় টেম্পারেচার কমায় কাটছিলাম, মনে আছে? সাইড দিয়ে তো ওই টেম্পারেচার কমে আপনারা শুধু সাইড দিয়ে ব্লুই কাটবেন, আইসি আর উঠাবেন না, শুধু ব্লু কাটবেন। ব্লু কাটার পরে আরেকবার চেক করে দেখবেন ঠিক হয়ে গেছে। আর ওই যে টেম্পারেচার আপনি ব্লু কাটতেছেন, ওই টেম্পারেচারেই বলটা আবার কানেকশন পাওয়া যাবে। তবে ওটা স্থায়ী হবে না, হয়তো বা একদিন টিকতে পারে, হয়তো বা 1 মাস টিকতে পারে, হয়তো 6 মাসও টিকতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। ওটা স্যার 10% মধ্যে পড়ে নাকি স্যার? না 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 ওই ধরনের প্রবলেম আপনি ধরেন, আমি যেটা বললাম যে আপনার পেস্টিং আইসি খুলতে হবে না, রিবল করতে হবে না, আপনি জাস্ট সাইড দিয়ে গ্লুগুলো কাটবেন। যে টেম্পারেচারে যতক্ষণ লাগে কাটতেছেন অতক্ষণে ওই বলটা হালকা হলেও গলে এটা কানেকশন পেয়ে যাবে। যদি পেয়ে যায় আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। হয়তো বা এটা লাস্টিং করবে একদিন হইতে পারে, 1 সপ্তাহ হইতে পারে, 1 মাস হইতে পারে, 6 মাস হইতে পারে। তবে আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি যতগুলো করে দিছি 2-3 মাসের আগে প্রবলেম হয়নি। 2-3 মাস কাস্টমার চালাতে পারলে এর বেশি আর দরকার নেই। কেন আপনি 1 মাসে ওয়ারেন্টি দেন, 1 মাস পরে চলে যাক, আবার বিল নিবেন। 1 মাস পরে আপনি আবার বিল নেবেন। আপনি ওয়ারেন্টি তো দিছেন 1 মাস, 1 মাসের মধ্যে হইলে আমি ফ্রি কাজ করে দিব, আপনারা টাকা রিটার্ন দিন। এটাই তো আমার যে কোনো কাজের কিন্তু নিয়ম এটি। আমি সবাইকে 1 মাসের ওয়ারেন্টি দিই। সিকিউরিটি বললেও দেই, না করলেও দিই। পাওয়ার আইসি এগুলো যদি রিপোর্ট করেন কতদিন সময় দেন? সব 1 মাস। মানে কাস্টমার টাকা দিয়ে সেটা সেটিং করবে, মিনিমাম তো 1 মাস তার চালাইতে হবে, ঠিক না? আমরা 1 মাসই না সাউন্ড পাই দিব 40 দিন। আচ্ছা 100 দিন যাবে সময়। আচ্ছা, ক্যামেরার মধ্যে আমাদের কোন প্রোটোকল কাজ করে? মেপি প্রোটোকল। আর কি থাকতে পারে? ভোল্টেজ লেভেল, ভোল্টেজ মনে করেন আর কি থাকতে পারে? আর কি থাকে? ভোল্টেজ থাকবে, ক্যামেরা থাকবে, মিপি থাকবে, ভোল্টেজ থাকবে, বুঝলাম তো। আর কি থাকবে? জিআর থাকবে স্যার। না জিআর হ্যাঁ, গ্রাফিক্স তো বললামই, মিপি। আর
থাকবে? সুইচিং ভোল্টেজ থাকবে স্যার না সুইচিং হ্যাঁ ভোল্টেজ তো থাকবে, রেগুলেটিং ভোল্টেজ রেগুলেটিং ভোল্টেজ থাকবে। এই ভোল্টেজের কথা নেই বলে সব। আচ্ছা এখন এরপরে কি থাকবে এলডিও আমি তো ভোল্টেজের কথা জিজ্ঞাসা করিনি, আমার প্রশ্ন কি ছিল কোন কোন প্রোটোকল থাকে? একটা আছে মিটি, আর কি আছে? এসপিআই ক্যামেরার মধ্যে থাকবে এসপিআই, না স্যার স্যার I2C থাকবে I2C থাকবে, I2C থাকবে। কিছু কিছু জায়গায় চারটা না যেগুলো একটা থাকবে না প্রোটোকল স্যার। হ্যাঁ যে কোনো একটা থাকবে, আবার কিছু কিছু সেটে আবার দুটোটা কি পাওয়া ওটা বাদ ক্যামেরা সেকশনে যদি শুধু ক্যামেরা সেকশনে খুঁজি তাহলে তো একটাই পাওয়া যাবে। I2C আছে, এই যে I2C আছে ঠিক না? I2C আছে, আপনার ডিসেট আছে, ক্লক আছে আলাদাভাবে, আর ডিসেট আর এই যে ক্লক, এটা মেইন ক্যামেরার ক্লক। আর হচ্ছে 1.2 ভোল্টেজ, 1.8 ভোল্টেজ, 2.8 ভোল্টেজ। একটা জিনিস খেয়াল করবেন, ক্যামেরার ভোল্টেজ এটা চেঞ্জ হয়, এই রেগুলেট ভোল্টেজটা চেঞ্জ হয়। আমরা এখানে বলে দিই যে এটা 1.8 বা 2.8, আসলে কি এটা 1.8 থেকে 3.3 হতে পারে। আপনারা লিখবেন হচ্ছে এইভাবে করে 1.3 থেকে 1.8 থেকে 3.3 হতে পারে। কেন হতে পারে সেটা হচ্ছে, ধরেন আপনি একটা ছবি তুলতেছেন, দিনের বেলা যখন ছবি তুলবেন তখন ওইখানে ভোল্টেজ কনজিউম হবে আপনার 1.8। আবার যখন আপনি একটু সন্ধ্যার দিকে বা বিকাল টাইমে ছবি তুলবেন কিংবা এরকম রুমের মধ্যে ছবি তুলবেন, তখন যে এটা ভোল্টেজ পাবেন হচ্ছে 2.8। কিন্তু আপনি যখন এক অন্ধকারের মধ্যে যা ছবি তুলবেন, যেমন ধরেন আপনি সমুদ্র সৈকতে যা সুন্দর করে যা ছবি তুলতেছেন, যাকে তুলতেছেন তাকে তো আপনি স্ক্রিনে দেখতে পারেন না, ছবি তুলছেন ফ্ল্যাশ লাইটের পরে যা দেখতে পাচ্ছেন যে ছবি উঠছে, তখন যা 3.3 ভোল্টেজ অ্যাপ্লাই হয়। নাইট মোডে তো আর ফ্ল্যাশ জ্বালানো লাগে না। নাইট মোডেও 3.3 ভোল্ট অ্যাপ্লাই হয়, 0.3 ঠিক আছে? ওইখানে ভোল্টেজ মানে অনেক পরিমাণ অনুযায়ী অনেক বেশি লাগে, যার ফলে আমরা কি বলি 1.8 থেকে 3.3 বলি। এই ভোল্টেজটা চেঞ্জ হয়, এই জন্যই বললাম যে এটা কখনো ফিক্সড লিখবেন, এটা চেঞ্জ হবে। আপনি কোথায় কাজ করতেছেন, কোন ক্যামেরাতে ঢুকে কাজ করতেছেন, কোন পরিবেশের উপর কাজ করতেছেন, কোথায় ওইটার ই কেমন, সূর্যের view আলো কেমন, ওয়েদার কেমন, তার উপর ডিপেন্ড করে এখানে ভোল্টেজ আসবে। অনেক কিছু এখানে হিসাব নিকাশ, ঠিক আছে? আচ্ছা, এছাড়া হচ্ছে আমাদের আর কি থাকবে? আসলে ক্যামেরা ক্লাস আসলে করার মতো তেমন কিছু না, তারপর আপনাদের ধারণা দরকার, এই কারণে আমি দিয়ে দিচ্ছি। বাস্তবে কিন্তু করার মতো 90% তো আপনি এমনিতেই রিভলভ করেই সলভ। আর যেটা প্রবলেম হয় সেটা আমরা কি করবো, জিআর মাপবো, খুব বেশি এটা ভোল্টেজ মাপবো, এর বাইরে কিছু আছে? শুধু জিআর মাপবো আর ভোল্টেজ মাপবো। জিআর মাপবো কোথায়? মিপি লাইনে মাপবো, I2C তে মাপবো, যতগুলো লাইন আছে সবগুলোতেই আমরা জিআর মাপবো। আর ভোল্টেজ মাপবো কোথায়? শুধু ভোল্টেজের লাইনগুলো, ভোল্টেজগুলো দেয় কে? পাওয়ার আইসি। এই সামনে বেঞ্চ, এই দুজন আলাদা বসে, দুজন অনেক কথা যে কোনো একজন বেরোন। এ আমার বেরো নাই সেট আছে সামনে ক্যামেরা দুইটা, না ওই আর না ইয়ে দেখ আচ্ছা প্রথমটাতে জিআর কত থাকবে এখানে দেখেন তো? 680 72 থাকবে কত? 680 প্রথম ডায়াগ্রামে কত? ও সরি 611 ভোল্টেজের লাইন যেটা উপরের 611 611 আমরা পাইছি কত?
572, তার মানে 30-এর ডিফারেন্স নাকি 30-40-এর ডিফারেন্স? এটা তো চলার কথা না। না, ওদের মিটার আমাদের মিটার তো আর এক না, ওটা সানশাইন না, আমরা ওগুলো করছি ইউনিটি। আচ্ছা, পরেরটা একই স্যার। টাকার কথা কত? 611 সেম ডিফারেন্স। সবগুলোতে আপনি এরকম সেমি ডিফারেন্স পাবেন মিটার জিডিং। ধরেন কোনো মিটারে পাইছেন 100 ডিফারেন্স, সবগুলো পয়েন্টে আপনি 100 করে ডিফারেন্স পাবেন, ঠিক আছে? মানে ওইটার অনুপাত এটার অনুপাত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম থাকবে। আচ্ছা, এখানে মিডল লাইন কি কি আছে? এই নিচের গুলো মিডল লাইন, ঠিক না? এই যে D1 ডাটা 1 পজিটিভ, ডাটা 1 নেগেটিভ, ডাটা 0 পজিটিভ, ডাটা 0 নেগেটিভ, এগুলো সব মিডল লাইন। এই নিচের গুলো এগুলো এই 438, 434, কিছু আছে? নাই। কেন নাই? কারণ দুইটার পর পর একটা খালি থাকে, এটা গ্রাউন্ড। ওটা কি ওয়েল ছিল? হ্যাঁ, ওটা ওয়েল ছিল, আর এটা গ্রাউন্ডে ছিল। হ্যাঁ, ঠিক আছে। তারপরে 516, তারপরে 518, সবগুলো 563 519, 518, 519, স্যার সেমই সেম ডিফারেন্স। 518 আর 19, এটা গ্রাউন্ড। 500 এটা কোন লাইন? একবার নিচে লাল বলতেছে, ঠিক আছে? তো জিআর আপনারা এখানে মাপলে যদি কম পান বা বেশি পান, বেশিরভাগ ক্ষেত্রে বেশিই পাবেন, কম পাওয়ার কথা না। আর মান কমে গেলে কি হয়? মান যদি কম দেখায়, জিআর যদি কম দেখায়, তাহলে কি প্রবলেম কি হয়? শর্ট সার্কিট হয় না ওপেন সার্কিট হয়? আর বেড়ে গেলে ওপেন সার্কিট। তো বেড়ে গেলে আমরা বেশিরভাগ পাবো কি? বেড়ে গেছে, তখনই আমরা যে সিকিউ রিভল করি। আর যখনই দেখবেন কমে গেছে, তাহলে ওইটা সিকিউ রিভল করে মনে হয় না সলভ হবে, কোনো একটা কম্পোনেন্ট শর্ট আছে, ঠিক আছে? কত কম পেতে পারি স্যার? বেড়েই যাবে বেশিরভাগ। কিরকম কম পেতে পারি? তাহলে এগুলো বেড়ে যাবে। 0 হয়ে যেতে পারে বা 100-র নিচে থাকতে পারে, 300-র নিচে তো কখনো থাকবে না। আর যদি 300-র নিচে নেমে যায় তাহলে তো প্রবলেম, ঠিক না? আচ্ছা, ভোল্টেজের লাইন পাইতে হইলে আমি এই যে ব্যাটারি কানেকশন দিলাম, চার্জারও কানেক্ট করলাম, ভোল্টেজের লাইন পাইতে হইলে আমার কি করতে হবে? এখানে ভোল্টেজ পাইতে হইলে আমার কি করতে হবে? ভোল্টেজ কোথায় আছে? এই উপরের কানেক্টরের উপরের অংশের নিচেরটা, এই যে 2.8 বি ক্যাম পিএমইউ 2.8, এটা একটা। আর কি আছে? একবারের প্রথমটা আছে কি? ভিডিডি ভোল্টেজ কত থাকে? হ্যাঁ, 1.8 থেকে এরকমই থাকে। স্যার এখানে ভোল্টেজ তো ব্যাটারিটা এটা হচ্ছে আপনার ভিক্যাম পিএমইউ 2.8, এই যে হলুদ কালারে দেখেন, এই নিচে লেখা, এই যে হ্যাঁ কানেক্টরের প্রথম পিনটা, 13 নম্বর পিন। ভোল্টেজ দেখাইছে? জি স্যার। না স্যার, দেখেন, এই দেখেন না দেখাইছে? আচ্ছা, এটা দেখাবে, এটা কখন দেখাবে আমি দেখাইতেছি। গেছে কেন? আর কি আছে ভোল্টেজ? এই মাথার প্রথম পিনটা, এই যে পিঙ্ক কালার 24 নম্বর। 24 নম্বর পিনে দেখাইছে? না স্যার, দেখায়নি। আচ্ছা, এই 1 নম্বর পিনে ভোল্টেজ থাকে। 1 নম্বর পিনে দেখাইছে? দেখাই না স্যার, এটা তো ভোল্টেজ না। ফোন অন করার আগে কোনো ভোল্টেজ দেখায় না। ঠিক আছে, অন করার আগে কোনো ভোল্টেজ দেখাবে না। ঠিক
দেখায় ভোল্টেজ? জি দেখাইছে স্যার 2.7 2.7 এখানে দেখায়? জি না এটা ক্যামেরা অন না করলে ভোল্টেজ দেখাবে না। ক্যামেরা অন করতে হবে। তাহলে এই লাইনটার নাম কি? ভিডিডি। ক্যামেরা অন না করলে এই ভোল্টেজ আসবে না। এই ভোল্টেজটার নাম কি? এই নিচে ডায়াগ্রামে লিখতে হবে। এটার নাম কি? একটু নিচে আনতে হবে। ব্লকের লাইন ভোল্টেজের লাইন। এটা ভোল্টেজের লাইন। ওইটার পাশেরটাই মনে হয় ভোল্টেজের লাইন। প্রথমে উপরে। হ্যাঁ পাশে। টেস্ট নাম্বারটা তো বলে দেন হ্যাঁ। 23 ভোল্টেজ আপনার 24 ভোল্টে 2200 ভোল্টেজ। 2200 বলছে পিএন। হ্যাঁ 23 24 এক সিরিয়ালে করছে। এই ক্যামেরার ডিজাইনটা একটু চেঞ্জ করছে। অন্যান্য ক্যামেরাগুলো এমন না। তাহলে বি থাকলে উল্টে 21 22 23 21 22 23 কি সেট অন হইলে দেখাবে? অন তো করছি। অন করার পরে এখানে ভোল্টেজ আসছে। ঠিক না? অফ হয়ে গেছে? না 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 পুরোপুরি অন হয়ে গেল। পুরোপুরি অন হয়নি এখন। ওপো তো অনেক সময় লাগে অন হয়। এই ভোল্টেজটা প্রথমেই দেখায়, পরে আর দেখায় না। Oppo F3 Oppo আচ্ছা এই যে ওপেন হয়েছে ব্যাটারি লো সিগন্যাল দেয় রাস্তা আছে এই ভোল্টেজটা আমার মাপতে হইলে ক্যামেরা লাগে আমার বলতে হবে আরেকটা ক্যামেরা একটা আসছে একটা ক্যামেরা আসছে কাজ খেলে তো চলে যায় ক্যামেরা সমস্যা স্যার সরি মানে ইয়ে সমস্যা সফটওয়্যার যার ফলে আমি ভোল্টেজটা দেখাইতে পারতেছি না ভোল্টেজটা আমরা কালকে ক্লাস শুরু হওয়ার আগে দেখাই অন্য আরেকটা ক্লাস শুরু হওয়ার আগে কালকে দেখাই দিব শুধু ভোল্টেজটা পেতে আর আজকে হচ্ছে আমরা ওই হেডফোনের যেটা আছে হেডফোনের ক্লাস আছে আপনাদের আজকে ক্যামেরার সাথে ওই হেডফোনটা আজকে শুরু করে দিব হেডফোনটা বেশিক্ষণ লাগে না হেডফোনের ক্লাস 4টা 6টা টার্মিনাল তো বেশিক্ষণ লাগে না হাতে এমন সময় 20 মিনিট 20 মিনিট হয়ে যাবে পারবে 20 মিনিট না ক্লাস তো 12টা 15 পর্যন্ত 12টা 15 পর্যন্ত পিছনে ওইটা ওই যে ব্যাকআপে যে আপনার নিতে হবে আর ট্রাই করো আর ট্রাই করো হেডফোনের জ্যাকের পয়েন্ট হয় কয়টা জানেন কয়টা এখনকার যুগে কি হেডফোন ইউজ হয় জি না ব্লুটুথ দিয়েই চালায় জি স্যার ঠিক না